বাজেটে জনগণ ও শিল্প খাত থেকে রাজস্ব বাড়ানোর অভিপ্রায়। চাল ডাল সহ ২৭ পণ্যে ১ ভাগ কমল আমদানি শুল্ক। মাথা ব্যথা থেকেই যাচ্ছে দ্রব্যমূল্য নিয়ে। উচ্চ মূল্যস্ফীতির চাপ হতে নিম্ন আয়ের মানুষের সুরক্ষা প্রদান কার্যক্রমের পরিধি বাড়ানো হবে। শুল্ক প্রস্তাবের কারণে দাম বাড়বে এসি, ফ্রিজ, এলপিজি সিলিন্ডার, আইসক্রিম সহ বহু সামগ্রী। বাড়বে মোবাইল ইন্টারনেট সেবার খরচও। কমতে পারে গুঁড়ো দুধ ও দেশীয় ল্যাপটপের দাম। ২ বছর পর আবারও দেয়া হলো কালো টাকা সাদা করার সুযোগ। শেয়ার বাজারে বসছে গেইন ট্যাক্স, বাড়ছে ব্যাংকের আমানতে আবগারি শুল্ক। বাস্তবসম্মত গণমুখী এবারের বাজেট প্রশংসা করে বলছেন সরকার দলীয়রা। গতানুগতিক মনে করে জাতীয় পার্টি, মানুষের উপর চাপ বাড়বে মন্তব্য ফখরুলের। ব্যাংকের বদলে বিদেশ থেকে বেশি ঋণ নেয়ার পরামর্শ এফবিসিসিআইয়ের। বাজেটকে স্বাগত ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের আনন্দ মিছিল। রোববার সন্ধ্যায় ভারতের প্রধানমন্ত্রী হিসেবে তৃতীয়বারের মতো শপথ নিতে যাচ্ছেন নরেন্দ্র মোদী। মন্ত্রিসভার দপ্তর বণ্টন নিয়ে দর কষাকষি এনডিএ জোটে। শুভেচ্ছা, আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। দর্শক, ২০২৪-২৫ অর্থ বছরের বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, যার আকার ৭,৯৭,০০০ কোটি টাকা। আমরা এই বাজেটের খুঁটিনাটি জানবো আমাদের সহকর্মী তৌহিদ হোসেনের কাছ থেকে। তৌহিদ, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা যেটি বিভিন্ন সময় দেখেছি যে বাজেটের দর্শন বিভিন্ন সময়ে কেমন অর্থমন্ত্রী ধরে সেটি নিয়ে এক ধরনের বিশ্লেষণ থাকে। এবারে দর্শনে কিছুটা গতানুগতিক যে ধারণা সেটি থেকে বাংলাদেশ বেরিয়ে এসেছে। কিভাবে বলছি, পাটিগণিতের যে একেবারে ঐকিক নিয়ম, যেটাকে ধরে ধরে আমরা বলি যে সবসময় ১১ থেকে ১২% বাজেটে টাকার প্রত্যেক অর্থ বছরে নিয়ম করে বাড়ানো হয়, এবার কিন্তু অর্থমন্ত্রী সেটি করেনি। তিনি মাত্র ৪.৬% বাজেটে টাকা বাড়িয়েছেন চলতি অর্থ বছরের থেকে আগামী অর্থ বছরে। এক, দ্বিতীয়ত হচ্ছে তিনি একটি কথা আজকে সকালে যখন তিনি সংসদ অধিবেশনে বেরিয়ে যাচ্ছিলেন, একটি কথা তিনি বলেছেন যে বাজেট আসলে বড় করে লাভ নেই, বরং এখনকার অবস্থানে সবাই সতর্ক থাকাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। এই ধরনের প্রবণতা যখন তিনি গুনছেন, তিনি দেশের মানুষকে যেমন সচেতন হতে বলেছেন, একই সাথে গাড়ি আমদানির ক্ষেত্রে আসলে তার সহকর্মী অর্থাৎ অন্যান্য জনপ্রতিনিধি বা সংসদ সদস্যদের যে আসলে সতর্ক হবার বিষয় রয়েছে সেটিও কিন্তু তিনি আজকে আভাস দিয়েছেন এবং সব মিলিয়ে তিনি এখনকার সংকটটিকে মোকাবেলা করার জন্য একটি সংকোচনশীল বাজেট দিয়েছেন। সেই সংকোচনশীল বাজেট ৭,৯৭,০০০ কোটি টাকার, এবং সেখানে একটু দর্শকদেরকে জানাতে চাই যে সম্পদের ব্যবহার আসলে কীরকম হতে পারে, কারণ সরকারকে পরিচালন ব্যয় এবং উন্নয়ন ব্যয় এই দুটিকে মিলিয়ে আসলে এক ধরনের সম্পদের ব্যবহার নিশ্চিত করতে হয়। এবং সেই সম্পদের ব্যবহারের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে এই ৭,৯৭,০০০ কোটি টাকার ভেতরে ১৪.২% এবার বরাদ্দ রাখা হয়েছে সুদ পরিশোধে। এই সুদ পরিশোধে এবার আমরা দেখতে পাচ্ছি সরকারের ব্যয় হবে ১,১৩,৫০০ কোটি টাকা, সেটি আপনারা দেখতে পাচ্ছেন। ঠিক তারপরের ক্ষেত্রে ব্যবহার হবে শিক্ষা ও প্রযুক্তি খাতে অর্থের যে ব্যবহার সেটির ক্ষেত্রে বরাদ্দ রাখা হয়েছে ১৪% অর্থ ১,১১,১৫৬ কোটি টাকা। অর্থাৎ সবকিছুকে ছাপিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে যেহেতু সরকারকে এক ধরনের তারল্য সংকট বা অর্থের সংকটের ভেতর দিয়ে যেতে হচ্ছে, সেই সংকট মেটানোর জন্য সরকারকে ঋণ নিতে হচ্ছে এবং সেই ঋণের সুদের জন্যই যে আসলে একটি বড় অর্থ ব্যয় হয়ে যাবে সেটি কিন্তু এখানে স্পষ্ট। এর বাইরে আমরা দেখতে পাচ্ছি পরিবহন ও যোগাযোগে ১০.৪%, স্থানীয় সরকারের ক্ষেত্রে ৬%, জ্বালানি ও বিদ্যুৎ বিভাগে ৩.৮% এবং স্বাস্থ্য খাতে ৫.২% অর্থ বরাদ্দের কথা বলা হয়েছে। এর পরের একটি অংশে যদি যাই, আমরা দেখতে পাচ্ছি যে কৃষি খাতে ৩০,০৭০ কোটি টাকা ব্যবহার হবে সম্পদের, এমন একটি কথা বলা হচ্ছে এবং সেখানে কিন্তু ৫.৯% অর্থাৎ প্রায় ৬% অর্থ বরাদ্দ হবে, এমন একটি আভাস তিনি দিয়েছেন। প্রতিরক্ষা খাতে ৫.৩%, জনপ্রশাসন খাতে ৫৮,২৯৫ কোটি টাকা। এর বাইরে আমরা দেখতে পাচ্ছি রয়েছে সামাজিক নিরাপত্তা, কল্যাণ, জনশৃঙ্খলা এবং গৃহায়ন খাতের কথা। এই বাজেট নিয়ে যখন এবার আলোচনা চলছিল তখন একটি বিষয় কিন্তু বারবার আলোচনায় হচ্ছিল, বিশেষ করে কোভিড-১৯ পরবর্তী সময়ে কিন্তু এই কথাটি বারবার এসেছে যে স্বাস্থ্য খাতে বরাদ্দ এবং শিক্ষা খাতের বরাদ্দ আসলে কেন বাড়ে না। স্বাস্থ্যের কথাই যদি বলি, স্বাস্থ্য খাতে বরাদ্দ কিন্তু স্বাস্থ্য সেবা এবং স্বাস্থ্য শিক্ষা এই দুটি খাত মিলিয়ে একটি খাত বানিয়ে কিন্তু বরাদ্দ দেওয়া হয়। চলতি অর্থ বছরে কিন্তু বরাদ্দ রাখা হয়েছিল ৩৮,০০০ কোটি টাকার মতো।
আগামী অর্থ বছরের জন্য কিন্তু ৪১,০০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। অর্থাৎ এই বরাদ্দের পরিমাণ কিছুটা বেড়েছে, কিন্তু সেই বরাদ্দের পরিমাণ বাড়লেও সেটি আসলে এখনকার বাস্তবতায় স্বাস্থ্য খাতের এখনকার যে পরিস্থিতি সেই তুলনায় আসলে কতটা বাড়লো সেটি নিয়ে কিন্তু এক ধরনের বিতর্ক থাকতেই পারে। ঠিক একইভাবে শিক্ষা খাতের বরাদ্দের কথাই যদি আমরা বলি, আমরা একটু পরের অংশে যেতে চাই। শিক্ষা খাতের বরাদ্দ, শিক্ষা খাতের বরাদ্দে আমরা দেখতে পাচ্ছি যে আমরা প্রায় ৫.২% শিক্ষা খাতের বরাদ্দটি আমাদের কাছে রয়েছে, যে ৫.২% বরাদ্দ এবার করা হয়েছে এবং এর আগের অর্থ বছরে আমরা এই চলতি অর্থ বছরে আমরা দেখেছিলাম যে ৪.৬% বরাদ্দ রাখা হয়েছিল, অর্থাৎ ১১.৫২% বরাদ্দ রাখা হয়েছিল শিক্ষা খাতে চলতি অর্থ বছর। আগামী অর্থ বছরের জন্য ১১.৮% বরাদ্দের কথা বলা হয়েছে। টাকার অঙ্কে ৬,০০০ কোটি টাকার মতো বরাদ্দ বেড়েছে, কিন্তু সেটি আসলে ১২% ছাড়িয়ে যায়নি, যেটি শিক্ষার ক্ষেত্রে বরাদ্দের ক্ষেত্রে কিছুটা কম বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে সার্বিক বিশ্লেষণ জানবো আমরা। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর সালাউদ্দিন আহমেদ এই মুহূর্তে আমাদের সাথে যোগ দিচ্ছেন। তার কাছ থেকে আমরা এবারের বাজেটের যে বিশ্লেষণ সেটি জানতে চাই। জনাব সালাউদ্দিন, আপনাকে আমাদের এই সন্ধ্যার বাংলাদেশে স্বাগত জানাচ্ছি। একটি বিষয় আসলে দার্শনিক দিক থেকে বাজেটে কতটা পরিবর্তন আপনি দেখতে পাচ্ছেন সেটি আপনি নিজেই বলবেন, কিন্তু এখনকার সংকট সমাধানে এই বাজেট আসলে কতটা কার্যকর হবে বলে আপনি মনে করেন? দেখুন, এখন যে সময়টা বাংলাদেশের একটা কতগুলো চ্যালেঞ্জ, এবং চ্যালেঞ্জগুলো কিন্তু অত্যন্ত কঠিন চ্যালেঞ্জ। সাধারণত এখন যেটা আমরা দেখতে পাচ্ছি এটা একটা বিশেষ চ্যালেঞ্জ। এর আগে কিন্তু বাংলাদেশ এরকম চ্যালেঞ্জের সম্মুখীন হয় নাই। প্রথমত মূল্যস্ফীতি, ক্রমবর্ধমান মূল্যস্ফীতি, এবং এটা নানা রকম আপনার ইম্প্যাক্ট প্রভাব আছে। দ্বিতীয়ত আপনার এই ফরেন রিজার্ভ কমে যাচ্ছে, ফরেন এক্সচেঞ্জ টাকার অবমূল্যায়ন হচ্ছে, এটার ইমপ্লিকেশন আছে বিজনেস কস্ট, আমাদের বাইরের ব্যবসার সাথে যোগাযোগ, তারপর এগুলো নিয়ে। থার্ড হলো এনার্জি, জ্বালানি খাতে আপনার কোনো পলিসি নেই। মাঝে মাঝে টাকা কিছু জ্বালানির মূল্য বাড়িয়ে এটা চেষ্টা করছে, যাতে প্রবলেম সলভ হবে না। এবং জ্বালানি একটা মেজর ইস্যু হলো জ্বালানি, যে আমাদের সেগুলো আছে, জ্বালানি দিয়ে আমাদের সেগুলো বিদ্যুৎ কেন্দ্রগুলো চলে সেগুলো, এবং বিদ্যুৎ বেসিক্যালি পেট্রোল এবং সেগুলো আনতে হলে সে টাকাও নাই। তো একটার সাথে একটা ওতপ্রোতভাবে জড়িত। তো আমি বলবো এই তিনটা চ্যালেঞ্জের আমি কিন্তু খুব বেশি দিক নির্দেশনা দেখিনি। কিছু কিছু আছে, কিন্তু এই বিশেষ সময়ে আমি বলবো যে এটা যে খুব ব্যবসা বান্ধব, সুখীর কথা বলেছেন, জনমানবের ব্যাপারে শক্ত কঠিন কোনো আমি অ্যাকশন দেখিনি। যেমন আমি একটা বলি উদাহরণ, ব্যাংক ডেফিসিট একটা বিরাট, 2,65,000, 1,37,000 টাকা ব্যাংক থেকে নিয়ে নেবে। ব্যাংক নিলে তো প্রাইভেট সেক্টর কি করবে, তাদের ব্যবসা বাণিজ্য কিভাবে করবে? তারপরে সংকোচনমূলক মুদ্রানীতি করেছেন। ব্যবসা না বাড়লে, যদি না বাড়ে, কর্মসংস্থান কিভাবে হবে? এবং ব্যবসা ভালো না করলে জাতীয় রাজস্ব বোর্ড কর কিভাবে আদায় করবে? ইনকাম ট্যাক্স বলেন, কর্পোরেট ট্যাক্স বলেন, ভ্যাট বলেন। ভ্যাট যদি কর্মসংস্থান না হয়, জনগণের কিভাবে ভ্যাট দেবে, বা অন্যরা ব্যবসা প্রতিষ্ঠানের ভ্যাট কিভাবে দেবে? অথচ সে এনবিআর টার্গেট সেটা অ্যাচিভ করবে, হবে না। ডক্টর সালাউদ্দিন, একটি বিষয় আপনাকে একটু আমি গুরুত্বের সাথে দেখতে চাই। আপনি কি কর কাঠামোতে কোনো বড় ধরনের পরিবর্তন দেখতে পাচ্ছেন? করমুক্ত আয়সীমা বাড়েনি, কিন্তু ধনীদের উপর এক ধরনের বাড়তি কর আরোপ করা হয়েছে। এটি যেমন দেখছি আমরা, আবগারি শুল্ক বসানো হয়েছে ব্যাংকের হিসেবে, এটি নির্দিষ্ট পরিমাণ অর্থের বেশি থাকলে, সেটিও কিন্তু অর্থমন্ত্রী প্রস্তাব করেছেন। আরেকটি বিষয় আপনাকে আমি যুক্ত করে দিতে চাই, কর অব্যাহতি কমিয়ে এনে আসলে কর জিডিপি অনুপাত বাড়ানো উচিত, এমন একটি দর্শনের কথাও কিন্তু অর্থমন্ত্রী বলেছেন। এখন আপনি ঠিক শব্দ হচ্ছে, আমি বুঝতে পারছি না আপনার কথাগুলো। প্রথমত যে মূল্যস্ফীতির জন্য একটা জিনিস করেছে, অত্যাবশ্যকীয় জিনিসপত্র ইম্পোর্ট করবে, সেটা শুল্ক কমিয়েছে, কিন্তু এটা স্বাভাবিকভাবে মূল্যস্ফীতি তেমন কমে। 6.5% মূল্যস্ফীতি নিয়ে আসা এই এক বছরে সম্ভব না মোটেও। অতএব সাপ্লাই সেটা বাড়াতে হলে আপনার সাপ্লাই বাড়াতে ক্ষুদ্র মাঝারি শিল্প এগুলো প্রমোট করতে হবে, আর বাজারটা মনিটর করতে হবে। বাজারে থাকলেও আপনার মানে পণ্য থাকলেও বাজারে আসে না। আর দ্বিতীয়ত আপনার যদি ইনভেস্টমেন্ট না বাড়ে, যে বিনিয়োগ যদি না বাড়ে, বিনিয়োগ বাড়াবার কথা বলেছে, বিনিয়োগ কি করে বাড়বে? ব্যবসার যে অবস্থা এখন, প্লাস সরকারের যে বিভিন্ন রুল, কর্পোরেট ট্যাক্স হয়তো কমাবে, কিন্তু ওদিকে আবার ক্যাপিটাল ট্যাক্স দিচ্ছেন ইসেতে, আবার অন্য অন্য ট্যাক্সগুলো বাড়বে, কর। এবং ব্যবসা বান্ধব করার জন্য দেশে যে অবস্থা, বিদেশি এফডিআই আসবে বলে আমার খুব সন্দেহ হয়। এফডিআই না আসলে আমাদের ফরেন রিজার্ভও বাড়বে না, আর এইদিকে তো আবার হুন্ডি এবং মুদ্রা পাচারের ফলে আবার ইস্যু আসছে না, কি জানি প্রবাসী আসে। আবার রিসেন্টলি রপ্তানিও কমে গেছে।
ডক্টর সালাউদ্দিন, আমি যে প্রশ্নটি করছিলাম এটা আমি আরেকবার আপনাকে করতে চাই। আপনি কি মনে করেন যে কর জিডিপি অনুপাত বাড়ানোর জন্য কর অব্যাহতি কমিয়ে আনার যে প্রবণতা সেটি কমানো উচিত, সেটি অর্থমন্ত্রী বলেছেন, এটি কি কাজে আসবে? কিছুই এখানে বলা হয় নাই যে ব্যাংকে কিছু কিছু অ্যাকশন নেব ব্যাংকিং সেক্টরে, সেটাও নাই। আপনি কি করে আশা করেন যে যাই টার্গেট আছে রাজস্ব আদায় এবং ব্যয়, আর ব্যয়ের ব্যাপারে আমি এডিপি 2,25,000 টাকা একটা পরিকল্পনা করেছেন বার্ষিক। এতগুলো প্রজেক্ট নেওয়ার কি দরকার? প্রায় 1200-এর বেশি প্রজেক্ট আপনি নেবেন অত্যাবশ্যকীয় কিছু ভৌত অবকাঠামো, এনার্জি সেক্টর, আইটি সেক্টরে। বাকি কোনো প্রকল্প নেওয়ার প্রয়োজন নাই এখন। সেইখানে অর্ধেক করে দিলে তো আপনার সে ডেফিসিটও কমে যায়। বেশি কমলে তার ব্যাংক থেকে ঋণ নেওয়ার দরকার না, বা বিদেশ থেকে ঋণ নেওয়ার প্রয়োজন হবে না। অতএব এই জিনিসগুলো আরেকটু কঠিন একটা সে নিয়ে এবং শক্ত হাতে এগুলো যদি করতেন, তো বাজেটটা আমরা বলতাম যে সুখী এবং কি বিনির্মাণ এবং ব্যবসা বান্ধব হতো। কিন্তু আমার মনে হয় এইগুলো অ্যাবসেন্সে এটা গতানুগতিক বাজেট হয়েছে, রুটিন। বিশেষ সময়ের জন্য এটা বিশেষ বাজেট, যেটা সবাই আশা করেছিল। এটা এখন কিন্তু এটা মাননীয় অর্থমন্ত্রী এটা করতে পারতেন। এই সরকারের প্রথম বর্ষ কিছু অপ্রিয়, কিছু শক্ত পদক্ষেপ নেওয়ার এটা ছিল, স্কোপ ছিল। ডক্টর সালাউদ্দিন আহমেদ, আপনি নিশ্চয়ই আমার কথা শুনতে পাচ্ছেন। একটি প্রশ্ন করতে চাই যে কালো টাকা সাদা করার সুযোগ আবারও ফিরিয়ে আনা হয়েছে। 15% জরিমানা দিয়ে বিনা প্রশ্নে বিনিয়োগ করা যাবে এবং এলাকা ভিত্তিক এক ধরনের হার সমন্বয় করা হবে, তেমন কথাও কিন্তু অর্থমন্ত্রী প্রস্তাব করেছেন। এই সুযোগটি এর আগের অর্থমন্ত্রী বলেছিলেন যে তিনি খুব একটা কাজে লাগাতে পারেননি, তিনি সংসদেই বলেছিলেন। এই অর্থমন্ত্রী কি পারবেন বলে আপনি মনে করেন? এইটা তো কালো টাকা সাদা করা যে নিশ্চয়ই সেটা আবার করার জন্য যেটা আপনি বলছেন 15% ট্যাক্স দিয়ে, আচ্ছা যেখানে সর্বোচ্চ আয়ের উপরে আয়কর 30% দেবে, এটা স্বাভাবিক, এটা নর্মাল একটা আয়ের উপরে, সেখানে কালো টাকা করার জন্য 15% দিচ্ছেন কেন? এইখানে দরকার হলে 30-40% করেন, তবে হয়তো কালো টাকার উপর কিছুটা ইসে হবে, শাস্তি স্বরূপ বিধান হবে। এটাতে আমার মনে হয় এটা করা ঠিক হচ্ছে না। কালো টাকা সাদা হয়ও না, তার মধ্যে আমার দিচ্ছেন, এটা কিন্তু যারা ট্যাক্স দেয় তাদের কিন্তু অবিচার করা হচ্ছে। অতএব কালো টাকা দেওয়া করলে আমার মনে হয় মিনিমাম 30% করতে হবে সর্বোচ্চ আয়করের যে রেট আছে, অথবা 40% করতে হবে। তখন হয়তো এটা আপনার এই আমি বলে সবাই হয়তো সেই সুযোগটা কিছুটা হলেও নিতে পারে, আপনি তেমনটি মনে করছেন। জনাব সালাউদ্দিন আহমেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদেরকে আজকে সময় দিয়েছেন। সে কারণে ডক্টর সালাউদ্দিন আহমেদ, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর, তিনি তার বিশ্লেষণ জানাচ্ছিলেন বাজেট সম্পর্কে। আমার কাছে এখন পর্যন্ত এই ছিল বাজেটের খুঁটিনাটি খবর। লোপা, আবারও ফিরছি আপনার কাছে। তৌহিদ, অনেকগুলো বিষয় সম্পর্কে জানলাম বাজেটের, আর ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। অভ্যন্তরীণ আয় কম, তাই প্রস্তাবিত বাজেটে বাড়ছে করজাল। নানা ধরনের পণ্যে শুল্ক বসিয়েছেন অর্থমন্ত্রী, এতে বাড়বে জীবনযাত্রার ব্যয়। নিত্য ব্যবহার্য ঘরের বাতিতে বসানো হয়েছে কর। শুল্ক কর থাকা প্রায় 300 পণ্যে বসছে কর। পানির ফিল্টার, কোমল পানীয়, আমদানি করা বীজে বসানো হয়েছে বাড়তি শুল্ক। ফলের জুস, আইসক্রিম এবং ওষুধ কিনতেও ব্যয় করতে হবে বেশি অর্থ। কমতে পারে 27 ধরনের নিত্যপণ্যের দাম। এছাড়া কমার তালিকায় আছে গুঁড়ো দুধ, ল্যাপটপ, ডেঙ্গু কিট, বিমানের ইঞ্জিন ও প্রোপেলার। সম্পূরক বাজেট এবং 2024 বাজেট নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। বাড়বে কোন কোন পণ্যের দাম, কমতে পারে কি কি পণ্য। এই মহান সংসদে উপস্থাপনের অনুমতি প্রার্থনা করছি। বেলা 3টায় সংসদে নিজের প্রথম এবং দেশের 54তম বাজেট তুলে ধরেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। আইন 2023 এবার নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির তালিকা দীর্ঘ করেছেন অর্থমন্ত্রী। শূন্য শুল্ক থাকা প্রায় 350 পণ্যে বসছে 100% শুল্ক, অর্থাৎ দাম বাড়তে পারে ভুট্টা, সরিষা বীজ, তুলা ও শাকসবজির বীজ, কয়লা, পেনিসিলিন, ইনসুলিন, পেপার বোর্ড ইত্যাদি। মূলধনী যন্ত্রাংশ আমদানিতে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে বাড়তে পারে লিফট, সিসিটিভি, ওয়াটার পিউরিফায়ার সহ একাধিক পণ্যের দাম। এলপিজি সিলিন্ডার উৎপাদনে 5% থেকে বেড়ে হচ্ছে 10% ভ্যাট। নিরাপত্তা সেবাতেও বাড়তি ভ্যাট পরিশোধ করতে হতে পারে গ্রাহককে। থিম পার্কে প্রবেশ এবং রাইডে চড়তে বাড়তি ভ্যাট গুনতে হবে। উৎসে কর বাড়ায় আমদানি করা ফুল ও ফল কিনতে ব্যয় করতে হবে বেশি অর্থ।
ট্রাস্ট, সরকারি বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য কয়েকটি প্রতিষ্ঠানের সুদ থেকে আদায় করা হবে বাড়তি কর। টার্নওভার কর বাড়ায় বেশি দামে কিনতে হবে কোমল পানীয়, কার্বোসের এনার্জি ড্রিঙ্ক। নিলামকৃত পণ্যের ক্রেতা এবং অ্যামিউজমেন্ট পার্ক ও থিম পার্ক সেবার ক্ষেত্রে বিদ্যমান মূসক হার 7.5% পরিবর্তে 15% নির্ধারণ করার প্রস্তাব করছি। সিগারেটের উৎপাদন পর্যায়ে সম্পূরক শুল্ক বাড়ানোর প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। ম্যাকারেল নামের বিদেশি মাছ আমদানিতেও বসানো হচ্ছে অগ্রিম কর। আমসত্ত্ব, ফলের রস, আইসক্রিম উৎপাদনে ভ্যাট 5% থেকে করা হয়েছে 10%। ইটে বিভিন্ন হারে বাড়ানো হয়েছে কর। রাজস্ব প্রশাসনের স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি পেয়েছে। ইতিমধ্যে জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক ভ্যাট এক্সপেন্ডিচার অ্যানালিসিস সম্পূর্ণ করা হয়েছে, যা বাজেট প্রণয়ন ও নীতি নির্ধারণে সহায়ক হবে। তবে 27টি নিত্যপণ্যে উৎসে করে 1% কমানোর প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। এতে পেঁয়াজ, রসুন, মটর, ছোলা, চাল, ভোজ্য তেল, মসুর, চিনি, আদা সহ কয়েকটি পণ্যের দাম কমবে। এছাড়া দাম কমতে পারে গুঁড়োদুধ, চকলেট, ল্যাপটপ, কার্পেট, বিমানের ইঞ্জিন, সুইচ, সকেট, ইলেকট্রনিক মোটর, ডায়ালাইসিস ফিল্টার। বিদেশি পোশাক, চা, গ্রিন টি, কফি, মাশরুমের শুল্কায়নে যে পরিবর্তন আনা হয়েছে তাতে কমতে পারে দাম। কয়েক বছর ধরেই আর্থিক টানাপোড়েনের মধ্যে আছে সরকার। এমন অবস্থায় প্রস্তাবিত বাজেটে করজাল বিছিয়েছেন অর্থমন্ত্রী। করফাঁকি রোধ এবং রাজস্ব আয় বাড়াতে সরকার কতটা কঠোর হতে পারে তাই এখন দেখার বিষয়। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। মেয়ের জন্য ফিউচার প্ল্যান করে রেখেছি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার আইডিএলসির সাথে। মুখে দেশীয় শিল্প সুরক্ষা, উৎপাদন বৃদ্ধি এবং কর্মসংস্থান বাড়ানোর কথা বললেও বাস্তব চিত্রটা তার উল্টো। বাজেটে শিল্প খাতে বেশ কয়েকটি ক্ষেত্রে রেয়াতি সুবিধা তুলে দেওয়ার পাশাপাশি নতুন করে কর আরোপের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। আইএমএফের শর্তের বেড়াজালে পড়ে শিল্পের কাঁচামাল এবং মূলধনী যন্ত্রপাতি আমদানিতে শুল্ক প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন তিনি। উচ্চ মূল্যস্ফীতি এবং রিজার্ভের পরিমাণ কমে যাওয়া সহ নানা কারণে সংকটে দেশের অর্থনীতি। দেশীয় এবং আন্তর্জাতিক ঋণের দায় পরিশোধে চাপে আছে সরকার। সংকট সামাল দিতে রাজস্ব আয় বাড়ানোর বিকল্প নেই। বাধ্য হয়েই বিভিন্ন খাতে ভ্যাট ট্যাক্স বাড়ানোর প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী। তবে তার এই উদ্যোগে চাপে পড়বে দেশের শিল্প খাত। স্নাতক পর্যায়ে যে সকল শিক্ষার্থী সাশ্রয়ী দামের কারণে জনপ্রিয় হয়েছে দেশীয় এয়ার কন্ডিশনার এবং ফ্রিজ। এ দুটি পণ্যে ভ্যাট বাড়ানোর ঘোষণা দেওয়া হয়েছে প্রস্তাবিত বাজেটে। এসির ভ্যাট 0 থেকে করা হয়েছে 7.5%, আর ফ্রিজের ক্ষেত্রে 5.5% থেকে বাড়িয়ে করা হয়েছে 7.5%। তবে এসব পণ্য উৎপাদনের উপকরণ এবং যন্ত্রাংশ কেনার ক্ষেত্রে বিদ্যমান রেয়াতি সুবিধা বাড়ানো হয়েছে আরও 1 বছর। দেশীয় শিল্প বিকাশের চলমান গতিশীলতা বজায় রাখার স্বার্থে আমি মহান জাতীয় সংসদে নিম্নোক্ত প্রস্তাবনা পেশ করছি। ক, এয়ার কন্ডিশনার উৎপাদনের ক্ষেত্রে স্থানীয় উৎপাদন পর্যায়ে বিদ্যমান 0% পরিবর্তে 7.5% মূসক আরোপ সহ রেয়াতি সুবিধার মেয়াদ 1 বছর বর্ধিতকরণের প্রস্তাব করছি। কর জিডিপির অনুপাত বাড়াতে কর অব্যাহতি কমিয়ে আনার ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী। অনেক ক্ষেত্রে করা হয়েছে সীমিত। শুল্ক যৌক্তিকীকরণের কথা বলে সকল স্তরে শিল্পের কাঁচামাল এবং যন্ত্রপাতি আমদানিতে 0 শুল্ক প্রত্যাহার করে 1% শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে বাজেটে। মন্ত্রী বলেন, মধ্যমায়ের দেশের চ্যালেঞ্জ মোকাবেলায় আমদানি পর্যায়ে শুল্ক হার কমানোর বিষয়টি অব্যাহত থাকবে। উপকরণ ও খুচরা যন্ত্রাংশ স্থানীয়ভাবে ক্রয়ের ক্ষেত্রে প্রযোজ্য মূল্য সংযোজন কর থেকে অব্যাহতি প্রদানের বিষয়টি অন্তর্ভুক্তিকরণের প্রস্তাব করছে। মোটরসাইকেলের ইঞ্জিন এবং যন্ত্রপাতির আমদানি শুল্ক 5% থেকে বাড়িয়ে করা হয়েছে 15%। এটিএম এবং সিসি ক্যামেরার উপকরণ আমদানিতে শুল্ক 1% থেকে বাড়িয়ে করা হয়েছে 5%। জেনারেটর সংযোজন এবং উৎপাদনের উপকরণ আমদানিতে 0 শুল্ক প্রত্যাহার করা হয়েছে বাজেটে। দুঃসংবাদ আছে এনার্জি সেভিং বাল্ব উৎপাদনকারীদেরও। এলইডি বাল্ব এবং এনার্জি সেভিং ল্যাম্প উৎপাদনের উপকরণ আমদানিতে শুল্ক বাড়িয়ে করা হয়েছে 10%। 1 থেকে 50 ওয়াটের অধিক ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ সাশ্রয়ী বাল্ব, টিউবলাইট 18 ওয়াট ও 36 ওয়াট এর স্থানীয় উৎপাদন পর্যায়ে
মূসকের হার 5% পরিবর্তে 15% নির্ধারণ করার প্রস্তাব করছি। আমদানি শুল্ক বাড়ানোর ক্ষেত্রে বিশ্ব বাণিজ্য সংস্থার নীতিমালা বাস্তবায়নকে অজুহাত হিসেবে দাঁড় করিয়েছেন অর্থমন্ত্রী। 161 সংশোধন। সংকটময় সময় পার করছে বেসরকারি খাত, বিনিয়োগে চলছে স্থবিরতা, যে কারণে থমকে আছে নতুন কর্মসংস্থানও। সুদের হার এবং ডলারের দাম বৃদ্ধিতে আরও ঘনীভূত হয়েছে সেই সংকট। এমন অবস্থায় শিল্পের কিছু কাঁচামাল এবং মূলধনী যন্ত্রপাতি আমদানিতে শুল্ক বাড়ানোর প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। তাই প্রস্তাবিত বাজেট শিল্প খাতকে চাঙ্গা করে কর্মসংস্থান বাড়ানোর চ্যালেঞ্জ কতটা মোকাবেলা করতে পারে সেটাই এখন দেখার বিষয়। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। এই মুহূর্তে সরকারের বড় চ্যালেঞ্জ হলো বাজার নিয়ন্ত্রণ বা মূল্যবৃদ্ধির লাগাম টানা। তাই চলতি বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন অর্থমন্ত্রী। আর তা মোকাবেলায় বাজেটে বেশ কিছু পরিকল্পনা ও কর্মকৌশল বাস্তবায়নের প্রস্তাব তুলে ধরেছেন তিনি। 6.75% আটকে রাখতে চান মূল্যস্ফীতির হার। মূল্যস্ফীতির লাগাম টেনে ধরা যাচ্ছে না। সার্বিক হার 2 অঙ্কের ঘর ছুঁই ছুঁই, যদিও খাদ্য মূল্যস্ফীতি 2 অঙ্কের ঘর আগেই পার করেছে। এতে মানুষের ক্রয় ক্ষমতা কমে যাচ্ছে। এমন পরিস্থিতিতে মূল্যস্ফীতির নিয়ন্ত্রণকে চ্যালেঞ্জ হিসেবে দেখছে সরকার। 2024-2025 অর্থ বছরের বাজেট উপস্থাপন করবেন। নতুন বাজেটে মূল্যস্ফীতির হার 6% আটকে রাখার প্রাক্কলন করা হয়েছে। মূল্যস্ফীতি কমে আসবে, অর্থাৎ নিত্যপণ্য মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকবে, বাজেটে এমন আশার কথাও শোনালেন অর্থমন্ত্রী। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের লক্ষ্যে কৃচ্ছ সাধন কর্মসূচি সীমিত পরিসরে চালু রাখা হলেও উচ্চ মূল্যস্ফীতির চাপ হতে নিম্ন আয়ের মানুষের সুরক্ষা প্রদান কার্যক্রমের পরিধি বাড়ানো হবে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে বেশ কিছু কৌশল গ্রহণের প্রস্তাব করা হয়েছে। টিসিবির সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি ফ্যামিলি কার্ডের আওতা সম্প্রসারণের কথা বলেন অর্থমন্ত্রী। মূল্যস্ফীতির চাপ থেকে সাধারণ মানুষকে সুরক্ষা দিতে ফ্যামিলি কার্ড, ওএমএস ইত্যাদি কার্যক্রম জোরদার করা হয়েছে। আমাদের গৃহীত এসব নীতি কৌশলের ফলে আশা করছি আগামী অর্থবছরে মূল্যস্ফীতি 6.5% নেমে আসবে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখার পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরাও। বলছেন নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে বাজার ব্যবস্থাপনায় সংস্কার আনতে হবে। মূল্যস্ফীতিজনিত যে চ্যালেঞ্জ, সেটা আসলে বাজার ব্যবস্থাপনাগত, সেটা আসলে এক ধরনের প্রাতিষ্ঠানিক এবং কাঠামোগত এবং যার জন্য আইনগত পরিবর্তন দরকার। মনিটারি পলিসি, ফিসক্যাল পলিসি এবং একই সাথে ইনস্টিটিউশনাল অ্যান্ড লিগ্যাল ইস্যুস, এই 3টি জায়গা বা 4টি জায়গাতে সরকারকে একসাথে কাজ করতে হবে। খাদ্য মূল্যস্ফীতির অভিঘাত থেকে দরিদ্রদের সুরক্ষায় সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতা আরও সম্প্রসারণের প্রত্যাশা সীমিত আয়ের মানুষদের। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। এত বড় দুর্যোগেও ওই বাড়িগুলি দাঁড়িয়ে আছে কোন শক্তিতে? সেজন্য প্রয়োজন উচ্চ শক্তির নির্মাণ সামগ্রীর ব্যবহার, যেমন জিপিএইচ কোয়ান্টাম B600DR, বাংলাদেশের উচ্চ শক্তি সম্পন্ন একমাত্র রড। এবার ট্যাক্স দিয়ে গাড়ি আনতে হবে সংসদ সদস্যদেরও। 36 বছর বহাল থাকার পর এই সুবিধা বাতিলের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। তার মতে এর সুবাদে এমপিরা মহৎ দৃষ্টান্ত স্থাপন করতে পারবেন। আরও জানান, রাজস্ব আহরণ বাড়াতে বড় বাধা কর অব্যাহতি। এই সংস্কৃতি থেকে সবাইকে বের করে আনাই নতুন বাজেটের বড় চ্যালেঞ্জ। বাংলাদেশের সংসদ সদস্যরা শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা প্রথম পান এরশাদের আমলে। 1988 সালে 24 মে এই সংক্রান্ত সুবিধা দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। পরে আওয়ামী লীগ বিএনপি ক্ষমতায় এসেও এই সুবিধা বহাল রেখেছে। কিন্তু নিজের প্রথম বাজেটেই সহকর্মীদের এই অভ্যাস ত্যাগের আহ্বান জানিয়েছেন অর্থমন্ত্রী। আনুষ্ঠানিক বক্তব্যে উল্লেখ না করলেও রাজস্ব বোর্ডের তথ্য বলছে এমপিদের গাড়ির ওপর 25% আমদানি শুল্ক বসানোর প্রস্তাব করেছেন আবুল হাসান মাহমুদ আলী। সাথে যোগ হতে পারে ভ্যাটও। সকল স্তরে শুল্ক কর প্রদানের সংস্কৃতি চালু করার জন্য মাননীয় সংসদ সদস্যগণ কর্তৃক গাড়ি আমদানির ক্ষেত্রে শুল্ক কর অব্যাহতি সুবিধা সংক্রান্ত বিধানটি পরিবর্তন করা যেতে পারে। অর্থমন্ত্রীর বাজেটে কিছু আদর্শিক পরিবর্তনের কথাও বলা হয়েছে। তিনি মনে করেন বাংলাদেশে কর জিডিপি অনুপাত কম হবার বড় কারণ কর অব্যাহতি। তাই নতুন বাজেটে এই খাত থেকে আরও 15,000 কোটি টাকা প্রত্যাহারের প্রস্তাব করেছেন তিনি। আবার ক্যাশলেস লেনদেনের শর্তে আরও 3 বছর কর অব্যাহতি সুবিধা পেতে পারে আইসিটির 19টি উপখাত। কতিপয় খাতে 1 জুলাই 2024 হতে 30 জুন 2027 পর্যন্ত অর্জিত আয়কে করমুক্ত রাখার প্রস্তাব করা হয়েছে, যথা AI বেসড সলিউশন ডেভেলপমেন্ট, সফটওয়্যার ডেভেলপমেন্ট,
blockchain based solution development, robotics process outsourcing. চমক আরও আছে। অর্থমন্ত্রী জানান 2 বছর পর আবার চালু হচ্ছে কালো টাকা সাদা করার সুযোগ। আসছে জুলাই থেকে 1 বছর 15% কর দিয়ে বিনা প্রশ্নে এই সুবিধা নেওয়া যাবে। জমি, ফ্ল্যাট, অ্যাপার্টমেন্ট কিনতেও এলাকা ভেদে নির্দিষ্ট কর দিয়ে কালো টাকা সাদা করা যাবে। কৃচ্ছ সাধন কর্মসূচি সীমিত পরিসরে চালু রাখা হলেও উচ্চ মূল্যস্ফীতির চাপ হতে নিম্ন আয়ের মানুষের সুরক্ষা প্রদান কার্যক্রমের পরিধি বাড়ানো হবে। অর্থমন্ত্রীর হুঁশিয়ারি, ব্যবসা প্রতিষ্ঠানে আয়কর রিটার্নের সনদ ঝুলিয়ে রাখতে হবে, আর তা না করলে 20,000 থেকে সর্বোচ্চ 50,000 টাকা জরিমানা করতে পারবেন কর কর্মকর্তারা। সীমিত আয়ের দেশে আয় ব্যয়ের হিসেবে কিছুটা ঘাটতি থাকবে, সেটি মেনে নিয়েই প্রতি বছর বাজেট প্রণয়ন করেছে বিভিন্ন সরকার। এর ফলে আকারে প্রতিনিয়ত নতুনত্ব এসেছে, বেশ কিছু সিদ্ধান্তে বড় পরিবর্তন এসেছে, অনেকে আবার এগুলোকে উচ্চাভিলাষ হিসেবে আখ্যা দিয়েছেন। কিন্তু দিন শেষে সিদ্ধান্ত যাই হোক না কেন, সেটি যদি সাধারণ মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনে, বিশেষ করে এখনকার বাস্তবতায় যদি বাজেটের ফলে পণ্য ও সেবার দাম কমে আসে, সেটি হবে সবচেয়ে বড় সাফল্য। আর সেটি যদি না করা যায়, তাহলে এই 2024-25 অর্থ বছরের বাজেটও বাংলাদেশের অর্থনীতির ইতিহাসে গতানুগতিক বাজেট হিসেবেই পরিচিত হয়ে থাকবে। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। প্রস্তাবিত বাজেটকে বাস্তবসম্মত ও গণমুখী বললেন আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা। তারা বলেন, নির্বাচনী ইশতেহার অনুযায়ী বাজেট প্রণয়ন করা হয়েছে, প্রাধান্য দেওয়া হয়েছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কর্মসংস্থান সৃষ্টি ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করাকে। বাজেটে IMF এর প্রেসক্রিপশন ফলো করা হয়নি বলে জানান ওবায়দুল কাদের। সংকটের বাস্তবসম্মত গণমুখী বাজেট, তন্মধ্যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কর্মসংস্থান, সোশ্যাল সেফটি নেটওয়ার্ক, এই বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হচ্ছে। বাজেটটা এই বর্তমান প্রতিকূল পরিবেশে আমার মনে হয় ভালো বাজেট হয়েছে, কিন্তু পুরোপুরি আমি পড়তে পারিনি, কারণ প্রতিকূল পরিবেশে আমার ডলার সংকট এগুলো আমাদের বোধহয় বাজেটের মধ্যে বলা উচিত ছিল। লক্ষ্যমাত্রা তো আপনার একটু বেশি করে রাখতেই হয়, কারণ লক্ষ্যমাত্রায় যদি কম রাখেন তাহলে তো অ্যাচিভ করা আরও কমে যায়, যে কারণে এটা একটু অ্যাম্বিশিয়াস হওয়া উচিত। এক আর দুই হচ্ছে যে লক্ষ্যমাত্রা কিন্তু শুধু অ্যামাউন্টে বলা হয়নি কত উঠাতে হবে, নাম্বারও বলা হচ্ছে কত জনের উপরে উঠাতে হবে। সারা বিশ্বের যে বৈশ্বিক অবস্থা, অর্থনৈতিক অবস্থা, সেই অনুপাতে এই বাজেট তো অবশ্যই একটা চ্যালেঞ্জিং বাজেট। বাট আমি একটা বিশ্বাস রাখি যে জাতির পিতার কন্যা শেখ হাসিনা, আপনারা একটা সাক্ষী আছেন, উনি শুধু স্বপ্ন দেখেন না, স্বপ্ন বাস্তবায়নও করেন। সংসদের বিরোধী দলীয় নেতা জিএম কাদের বলেছেন, বাজেটে কোনো বিশেষত্ব নেই, গতানুগতিক হয়েছে। মূল্যস্ফীতি, দ্রব্যমূল্য, রিজার্ভ নিয়ে যে সংকট চলছে তার সমাধানে পরিকল্পিত কোনো দিক নির্দেশনা নেই বলে জানান তিনি। বাজেট জনবান্ধব মোটেই হয়নি, জনগণের উপর চাপ তো আসছে। আমি বলছি ট্যাক্স যেখানেই যত রেয়াত দেখ, সর্বস্বভাবে আয় তারা বেশি করবার জন্য টার্গেট নিয়েছে, যার ফলে সাধারণ জনগণের উপরে করের বোঝা বাড়বে। সাধারণ জনগণের কোনো মুক্তির উপায় নেই, কোনো চাকরির সুবিধা নেই, যেহেতু আমাদের ফরেন ইনভেস্টমেন্ট আসছে না এবং সেগুলো আনার কোনো বন্দোবস্ত নেই। এবারে বাজেটকে বাংলাদেশ বিরোধী বাজেট বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এই বাজেটে জনগণের জন্য কিছু নেই, আয়ের চেয়ে ব্যয় বেশি হওয়ায় সাধারণ মানুষের উপর চাপ বাড়বে বলে জানান মির্জা ফখরুল। এই বাজেটের মধ্যে সবচেয়ে বড় আপনার সমস্যা যেটা, সেটা হচ্ছে যে এখানে এমপ্লয়মেন্ট জেনারেট করা, ক্রিয়েট করার মধ্যে কিছু নাই, নতুন করে মানুষ কর্মসংস্থান দরকার। পুরো বাজেটটাই দেখুন মেগা প্রজেক্ট, মেগা চুরি, মেগা দুর্নীতির জন্য করা হয়েছে। এই ঈদে কনকা হাইকোর নির্দিষ্ট পণ্য কিনে ঘষা দিন স্ক্র্যাচ কার্ডে, জিতুন গোল্ড জুয়েলারি আর আকর্ষণীয় সব নিশ্চিত উপহার। বাজেট প্রস্তাবনাকে কিভাবে দেখছেন সাধারণ মানুষ? সরকারের আয় ব্যয়ের জটিল সমীকরণ বোঝেন না তারা। বলছেন, বাজেট আসলেই থাকেন আতঙ্কে, কেননা বাজেটের অজুহাতেই বেড়ে যায় নিত্য পণ্যের দাম, যা সাধারণের জীবনযাত্রায় ফেলে নেতিবাচক প্রভাব। 50 স্বপ্নারানী সাহা রাজধানীর ভাটার এলাকায় 30 বছর ধরেই ছোট পুঁজির ব্যবসা নিয়ে চালান সংসার। তার মতে বাজেট আসলেই কেবল বাড়ে দাম। এটা আগে আনছি আপনার 90 টাকা, এখন ধরছে এখন 8 টাকা বা 7 টাকা লাভ হবে এক প্যাকেট বেচলে, তাহলে 3 টাকা কমে গেছে না। সাধারণ মানুষ বলছে, বাজেট হবে শুনলেই আতঙ্কে থাকেন তারা। তাদের মতে বাজেট মানেই দ্রব্যমূল্য বৃদ্ধি।
বাজেট আসলেই মানুষের একটা আতঙ্ক সৃষ্টি হয় যে কোন জিনিসের উপরে কোনটা আবার বাজেটটা অঙ্কটা বেশি বেড়ে যায়। 300 টাকা ইনকাম মনে করে যে গাড়ি জমা দিয়ে তাকে দিয়ে তো সংসার চলা সম্ভব না। আর এত দাম হলে কি খাওয়া যাবে? ইনকাম কম, এখন জিনিসপাতির যদি দাম বাড়ে তাই আমাদের জন্য সমস্যা না একটু। দায়টা কি সরকার? এই যে হাজার হাজার কোটি টাকা নিয়ে যাইতেছে, দেখে চোখে। এবারের বাজেট প্রস্তাবনায় সিগারেট, পান, জর্দা, এনার্জি ড্রিঙ্কস, পেনিসিলিন, ইনসুলিন ও ওষুধ শিল্পের কাঁচামাল সহ বিলাসী পণ্যের দাম বাড়ানোর কথা বলা হয়েছে। সেভিংস তো নাই, যে আর্ন হচ্ছে ওই আর্নে চলাটা ডিফিকাল্ট হয়ে যায় সাধারণ জনগণের। যে ওষুধটার দাম 10 টাকা ছিল এটার দাম 15 টাকা গেছে, এটা চাপ বাড়লো না। মোবাইল সিম ও ইন্টারনেট সেবা, কল রেটেও শুল্ক হার বেশি গুনতে হবে গ্রাহককে। মোবাইলে কথা বলতেই হবে, কথা বলা কিন্তু বন্ধ করতে পারবো না। পার্সেন্টেজ বাড়ে তাহলে অবশ্যই আমাদের উপরে প্রেশার তৈরি হবে। বাজার সাথে করতে গেলে 500 টাকা 600 টাকা নিচে কোনো বাজারই করা যায় না। বছর বছর কর দিয়েও তারা সুফল পাচ্ছেন না বলেও অভিযোগ করেন কেউ কেউ। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। সরকারকে ব্যাংক ঋণ কমিয়ে বৈদেশিক ঋণ বাড়ানোর পরামর্শ দিয়েছে এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম। সন্ধ্যায় মতিঝিলে বাজেট নিয়ে প্রতিক্রিয়ায় সভাপতি আরও বলেন, বাজেট যৌক্তিক, বাস্তবসম্মত ও বাস্তবায়নযোগ্য। তবে উচ্চবিলাসী কোনো প্রকল্প না নিলে মূল্যস্ফীতি কমানো সম্ভব বলে মনে করেন তিনি। ভ্যাট ও ট্যাক্স আদায় ঠিকমতো হলে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণ সম্ভব হবে। বাজারে ঘাটতি প্রায় 2,56,000 কোটি টাকা। এটা যদি ব্যাংক থেকে সরকার নেয় তাহলে আমরা ব্যবসায়ীরা ব্যাংক থেকে টাকা দেওয়ার হইতে পারে। আমি মনে করি এটা একটু যদি দেখে এখানে যদি বিদেশ থেকে লোন নিতে পারে তাহলে কিন্তু আমরা মনে করি এটা ভালো হবে। 2024-25 অর্থ বছরের বাজেটকে গণমুখী এবং শিক্ষা বান্ধব দাবি করেছে বাংলাদেশ ছাত্রলীগ। এই বাজেটের মাধ্যমে বেকারত্ব দূর হওয়ার পাশাপাশি স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের পথে এগিয়ে যাবে বলে মনে করছেন দলটির নেতারা। বিকেলে বাজেটকে স্বাগত জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক আনন্দ মিছিল শেষে এমন মন্তব্য করেন তারা। বলেন, বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানোর পাশাপাশি কারিগরি শিক্ষার উপরও জোর দেওয়া হয়েছে। এতে 2041 সালে স্মার্ট বাংলাদেশ গড়ার যে স্বপ্ন তা আরও এগিয়ে যাবে বলে আশা তাদের। এর আগে মধুর ক্যান্টিন থেকে বের হয়ে কলা ভবন হয়ে রাজু ভাস্কর্যে গিয়ে শেষ হয় আনন্দ মিছিলটি। সেখানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ছাত্রলীগের কেন্দ্রীয় এবং ঢাকা মহানগরের নেতারা। বাজেট ঘোষণা করা হয়েছে, এটি তরুণ প্রজন্মের স্বপ্নের প্রতিফলন ঘটেছে। বিশেষ করে আমাদের যুবকদের কর্মসংস্থান এবং আধুনিক মানসম্মত শিক্ষা ব্যবস্থার সুযোগ নিশ্চিত করা। শিক্ষার্থীদের জন্য সবচেয়ে সময়োপযোগী বাজেট এবং তথ্য প্রযুক্তি খাতে যেই বিনিয়োগের চিন্তাভাবনা করা হচ্ছে এটি আমাদের ভবিষ্যতের জন্য খুবই কার্যকর। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসএসসি ও বিনিয়োগকারীদের অনেকটা হতাশ করলেন অর্থমন্ত্রী। শেষ সময়ে পুঁজিবাজারে চাপিয়ে দিলেন গেইন ট্যাক্স। দরপতনে বিনিয়োগকারীদের যখন নাভিশ্বাস উঠছে তখন নীতি সহায়তার পরিবর্তে করের চাপ বাড়াচ্ছে সরকার। এদিকে ব্যাংকের আমানতে আবগারি শুল্ক বাড়ানোর ঘোষণাও আসলো। শেয়ার বাজারে বিনিয়োগকারীদের জন্য দুঃসংবাদ নিয়ে এলো নতুন বাজেট। ক্যাপিটাল গেইন বা মূলধনী মুনাফার উপর কর বসাতে যাচ্ছে সরকার। শেয়ার কেনাবেচায় নির্দিষ্ট অর্থ বছরে 50 লাখ টাকার বেশি যত টাকা মুনাফা হবে তার উপর সরকারকে কর দিতে হবে। নিম্নরূপ কর হার প্রস্তাব করা হয়েছে। তালিকাভুক্ত কোম্পানির কর হার না কমালেও তালিকা বহির্ভূত কোম্পানির কর্পোরেট কর হার 2.5% কমিয়ে 25% করার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। এমন সময় এই সিদ্ধান্ত আসলো যখন শেয়ার বাজারে নতুন করে কোম্পানি আসা প্রায় বন্ধের পথে। বিভিন্ন ধরনের কর্মসূচির মাধ্যমে আসলে চেষ্টা করা হচ্ছে যে পুঁজিবাজারকে কিছুটা চাঙ্গা করতে এবং পুঁজিবাজার থেকে কিছুটা অর্থ আহরণ করার চেষ্টা করতে। কিন্তু এক্ষেত্রে আমরা কতটা আসলে সফল হতে পারবো সেটা কিন্তু সার্বিকভাবে নির্ভর করবে যে আস্থাটার উপর, এবং এই আস্থার ক্ষেত্রে কিন্তু একটা সংকট আছে। ব্যাংকে গচ্ছিত টাকায় আবগারি শুল্ক বাড়ানোর প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী। নতুন প্রস্তাবে ব্যাংক হিসেবে 10 লাখ টাকার বেশি থাকলেও 3,000 টাকা ও 50 লাখ টাকার বেশি থাকলে 5,000 টাকা আবগারি শুল্ক গুনতে হবে। শাহদিন অন্তরা, যমুনা নিউজ, ঢাকা। নতুন সরকার গঠনের তোড়জোড় চলছে ভারতে। তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ ঘিরে নেওয়া হচ্ছে নানা প্রস্তুতি। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। মোদীর অভিষেক আয়োজনে যোগ দিতে আমন্ত্রণ জানানো হয়েছে প্রতিবেশী সহ বিভিন্ন দেশের রাষ্ট্র সরকার প্রধানদের। মন্ত্রিসভা গঠন নিয়েও দর কষাকষি চলছে এনডিএ জোটের মধ্যে। রোববার সন্ধ্যায় অনুষ্ঠিত হবে শপথ গ্রহণ। এর আগে বুধবার সন্ধ্যায় নিশ্চিত হয় জোটের সব শরিককে নিয়েই
সরকার গঠন করছেন মোদি। দিল্লিতে বিশেষ বৈঠকে নরেন্দ্র মোদীকে সমর্থনের ঘোষণা দেন দুই কিংমেকার চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার। লিখিত সমঝোতাও হয়। এর আগে প্রেসিডেন্টের কাছে পদত্যাগপত্র জমা দেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার মন্ত্রিসভার সদস্যরা। এবার লোকসভা নির্বাচনে 293 আসনে জয় পেয়েছে এনডিএ জোট। এককভাবে বিজেপি পেয়েছে 240 আসন। রাহুল গান্ধীর নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটের ঝুলিতে গেছে 234 আসন। শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে ডালাসের আউটডোরে অনুশীলন করল বাংলাদেশ দল। রাতে বৃষ্টি হলেও এদিন আর ইনডোরে যেতে হয়নি টাইগারদের। গ্র্যান্ড প্রেরি স্টেডিয়ামে ঘণ্টা তিনেকের সেশন পূর্ণ করেছে টিম বাংলাদেশ। পূর্ণ রান আপে বোলিং করেছেন তাসকিন আহমেদ। জানান দিলেন ম্যাচের জন্য তিনি পুরোপুরি ফিট। দুই সিনিয়র ক্যাম্পেইনার মাহমুদুল্লাহ ও সাকিব মিলে দীর্ঘক্ষণ করেছেন ব্যাটিং বোলিং অনুশীলন। বল হাতে দেখা গেছে অধিনায়ক শান্তকেও। স্পিন কোচ মুশতাক আহমেদকে নিয়ে দীর্ঘক্ষণ হাত ঘুরিয়েছেন তিনি। অনুশীলনে ছিলেন শরীফুল ইসলামও। হাতে 6 সেলাই নিয়ে শরীফুল মূলত শ্যাডো করেছেন। প্রথম ম্যাচে না থাকতে পারলেও পরবর্তী ম্যাচের আগেই সিদ্ধান্ত আসতে পারে। দর্শক, এই ছিল আজকে সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।